আজকে মহান স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের ভেতরে যারা আছে তাদের জন্যে বেদনাদায়ক দিন। আজকে কথা হয়েছে আমার শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের কয়েকজনের সাথে, যারা নানান রকম আতঙ্কে আছেন। অনেকেই বের হননি, মুক্তিযুদ্ধে যাদের ভূমিকা তারাও অনেকে বের হতে ভয় পাচ্ছেন, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা সাক্ষী দিয়েছেন অনেকে মেরে ফেলা হয়েছে ইতিমধ্যেই। তো আমি প্রথমে স্মরণ করছি 30 লক্ষ শহীদকে, যাদের অবদানে বাংলাদেশ 4 লাখের বেশি বীরাঙ্গনা, এবং অবশ্যই আমাদের নিকটতম প্রতিবেশী বন্ধু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রতি আমি প্রণত হই। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখনও আমাদের কয়েক লক্ষ, কমের মধ্যে 2 লক্ষ ভাই বোন ভারতে আশ্রয়ে আছে। কেউ রাজনীতিবিদ, কেউ রাজনৈতিক কর্মী, কেউ সংগঠক, কেউ ডাক্তার, চিকিৎসক, কেউ বা সাংবাদিক। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরক্ষিত আছেন এখনও। আমরা চাই তিনি সুরক্ষিত থাকুন, কারণ বাংলাদেশের আপামর জনতা তাকে চাইছেন। সেটা যে কেউ কথা বললেই আমরা সারাক্ষণই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তো আমি আজকে একটুখানি স্মরণ করতে চাই 71-এর 25শে মার্চ গণহত্যা শুরুর পরপরই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি গোটা ভারতে প্রবল হয়ে ওঠে। আর 27শে মার্চ ভারতের সংসদের উভয় কক্ষ মানে সংসদ তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে, লোকসভা এবং রাজ্যসভা, প্রবল দাবি উঠেছিল যে বাংলাদেশে পাকিস্তানি সৈন্য এবং তাদের সহযোগীদের যে বর্বরতা, নির্বিচার গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং তার বিরুদ্ধে শক্তিশালী একটি ভূমিকা নেবার জন্যে। এবং সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ প্রত্যেকে ভূমিকা রাখেন। এটাও হয়তো অনেকে জানেন না, কেউ কেউ জানলেও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাশিয়া গেছেন এবং যুক্তরাষ্ট্রে এসেছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশের কাছে আবেদন রেখেছেন যে এই নিরীহ মানুষদের উপর যে নির্বিচার গণহত্যা হচ্ছে তাদেরকে বাঁচান। এবং ভারত তখন কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী 1 কোটির বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছেন, খেতে দিয়েছেন। সর্বাত্মক তখনকার সময় তো প্রযুক্তি বলুন বা সহযোগিতার জায়গাটাতে এখন যতটা সম্ভব তখন অতটা সম্ভব তো ছিল না। যা হোক, আপামর জনগণ, আমি যেটা বলতে চাইছিলাম যে আপামর জনগণ ভারতের আশ্রয় দিয়েছে। আমি এক্ষেত্রে একজনের কথা আমার মনে আসছে, আপনার ত্রিপুরার একজন সংসদ সদস্য সুধন দাস, তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল আমি ত্রিপুরা একটি অনুষ্ঠানে যাবার পরে, এবং আমি তার সঙ্গে বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর পরিবারের সাথে সংযোগ ঘটানোর কথা জানতে পারি। যে এটা একটি উদাহরণ বলছি যে তারা তার পিতৃপুরুষের পরিবার, জেলে পরিবার ছিল, কিন্তু তাদের অবস্থাপন্ন পরিবার ছিল, এবং সেই পরিবারে তারা নিজেরা গোয়াল ঘরে আশ্রয় নিয়ে বাংলাদেশের পরিবারদেরকে তাদের ঘরে আশ্রয় দিয়েছে। এরকম ঘরে ঘরে হয়েছে। অনেক ব্রিটিশ বিরোধী বিপ্লবী ছিলেন ভারতে, তারা তাদের আদিবাসী বাংলাদেশে ছিল। আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন ঋত্বিক ঘটকের কথা, তার পরিচালিত চলচ্চিত্রগুলো এখনও দেখলে অনেক চিত্র আপনাদের উঠে আসবে। সত্যজিৎ রায়ের কথা, যারা ভিটে মাটি ছেড়ে চলে গেছেন তারাও মাতৃভূমিকে কিন্তু ভুলেননি। সারা ভারতবর্ষের জনগণের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও আজকের দিনে, কারণ আমি মনে করি এখনও আমাদের দেশের
যে আত্মপরিচয়, আমাদের যে আত্মপরিচয়, আমাদের দেশ পৃথিবীর বুকে মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মানচিত্র নিয়ে এখনও প্রতিষ্ঠিত আছি আমরা। আমাদের লাল সবুজের জাতীয় পতাকা, আমাদের পাসপোর্ট, এই যে আমাদের পরিচয়, এখনও কিন্তু পৃথিবীতে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ পালিয়ে আছে অথবা জাতিসংঘের একটা চিরকুট নিয়ে চলছে। সিরিয়া দেখুন, আফগানিস্তান দেখুন, ইরান দেখুন, অনেক বিপর্যস্ত, এবং আমরাও তাদের কাতারেই পড়ে গেছি। এই পরিস্থিতিতে আমাদের সব রকমের স্বার্থ ভুলে আন্তরিকভাবে একাত্ম হতে হবে, কারণ বঙ্গবন্ধু যে আইনটা করে গিয়েছিলেন, সেই আইন এবং যে সংবিধান করে গিয়েছিলেন, ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, কোনো বিকল্প নেই। এবং সেই সংবিধানকে ধরে রাখলেই আমরা কিন্তু আবারও সেই বাংলাদেশ ফিরে পাব। আমি আরেকটি কথা এখানে বলতে হয় যে মনে করতে হবে সবারই, ভারতের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর লস অ্যাঞ্জেলেসে ছিলেন, এবং তিনিও জর্জ হ্যারিসন কনসার্টের আয়োজন করেছিলেন। $10 লাখ তুলেছিলেন, তখন তুলে শরণার্থী শিবিরের শিশুদের জন্য ইউনিসেফকে দিয়েছিলেন। তবে একটি কথা আছে, এখনও পুরো টাকাটা ইউনিসেফ বাংলাদেশকে দেয়নি। মকবুল ফিদা হোসেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ছবি এঁকে বোম্বে, বর্তমান মুম্বাই, রাস্তায় রাস্তায় ঘুরে শরণার্থীদের সাহায্য করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। তাদের প্রতি আমরা ভীষণ রকম কৃতজ্ঞ। আরও কিছু মানুষকে আমাদেরকে একটু স্মরণ করতে হবে। অন্নদাশঙ্কর রায়, মৈত্রেয়ী দেবী, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শান্তিময় রায়, সুভাষ মুখোপাধ্যায়, প্রণব রঞ্জন রায়, তরুণ সান্যাল, অধ্যাপক দিলীপ চক্রবর্তী, নির্মল চক্রবর্তী, ডক্টর ফুলরেণু গুহ, দিলীপ বসু, ইলা মিত্র, রমেন মিত্র, আব্দুর রহমান, ডক্টর গনি, গৌতম চট্টোপাধ্যায়, এই যে খ্যাতিমান কবি সাহিত্যিক যারা ছিলেন, বুদ্ধিজীবীরা বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করেছেন। সুচিত্রা মিত্র গান গেয়ে গণসঙ্গীত করে অর্থ সংগ্রহ করেছেন, এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী তাঁর জীবনী গ্রন্থে উল্লেখ করেছিলেন যে 1971 সালের 7ই জুলাই হেনরি কিসিঞ্জার দিল্লি এসেছিলেন, এবং দিল্লিতে গিয়ে তিনি ইন্দিরা গান্ধীর উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছিলেন ভারতের সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধ হয় তো তাহলে তো আমেরিকার পক্ষে ভারতকে সমর্থন দেওয়া সম্ভব না, সমর্থন ওরা তুলে নেবে। এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছেন, এই সমর্থন তোমরা তুলতে পারো কারণ তোমরা সপ্তম নৌবহর পাঠাচ্ছ, এবং সেই সপ্তম নৌবহরের কে ঠেকানোর জন্য রাশিয়ার সাথে চুক্তি করে ইন্দিরা গান্ধী যুদ্ধজাহাজ পাঠিয়েছিলেন, যে কারণে আর সপ্তম নৌবহর কিন্তু আর অস্ত্র নিয়ে চট্টগ্রাম বন্দরে আসতে পারেনি। এবং 1971 সালে বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে পূর্ণ সমর্থন স্বীকৃতি কেন করেছে সেটা পৃথিবীকে জানানোর জন্য ইন্দিরা গান্ধী, যে আমি একটু আগে বলছিলাম যে বিভিন্ন রাষ্ট্রনায়কদের সঙ্গে যে দেখা করেছেন, ক্ষেত্রটা, প্ল্যাটফর্মটা উনি তৈরি করেছেন, ইটটা তৈরি করেছিলেন। কেন বলুন তো? এই যে আমাদের তখন 7 কোটি মানুষ ছিল, এখন 16 কোটির বেশি মানুষ। আজকে এতগুলো মানুষের মধ্যে যখন কিছু মানুষ ভারত বিদ্বেষটা ভেতর থেকে আনেন, এই ধরনের বিষাক্ত এবং কৃতজ্ঞতা যে রূপ, এটা যেন আমরা কখনো না করি। কারণ যদি আপনি ধর্মে বিশ্বাস করেন, ইসলাম ধর্মে বিশ্বাস করেন, যদি যারা এই যে 2টা কাঁধে 2টা ফেরেশতা আছে বলা হয়, মুনকির নকির ফেরেশতা, তারা তো হিসাবগুলো করছে। কৃতজ্ঞতা কেন করবেন? মুনাফিকি কেন করবেন? আপনাকে যে ভাত দিয়েছে, আপনাকে যে আশ্রয় দিয়েছে, আপনার জীবন যে বাঁচিয়েছে, তাদের প্রতি তো কৃতজ্ঞ থাকতে হবে। এবং এখনও আমি বলবো যে ধর্মের নাম করে, ইসলামের নাম করে যদি নারী নিপীড়ন, নারী ধর্ষণ, নির্বিচার হত্যাযজ্ঞ, রক কাটা, গলা কাটা 71-এর মতোই চালাচ্ছে যারা, সেই পাকিস্তানি ঘাতকরা, তাদের যে বিচারের প্রক্রিয়াটা সেটা চলমান রাখতে হবে। তারা ট্রাইব্যুনাল ধ্বংস করুক, যা করে ফেলুক, বিচারের মতো চলতে
পারবে। এবং আমি আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, ৭১-এর ৭ই নভেম্বর ঐতিহাসিক বদর দিবস উদযাপন করতে গিয়ে ঢাকার বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামী ছাত্র সংঘের এক সমাবেশে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ 4 দফা ঘোষণা প্রচার করে। বলেছে, যতদিন পর্যন্ত দুনিয়ার বুক থেকে হিন্দুস্তানের নাম মুছে দেওয়া যাবে না, ততদিন পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। আগামীকাল থেকে হিন্দু লেখকদের কোনো বই অথবা হিন্দুদের দালালি করে লেখা পুস্তক কোনো লাইব্রেরিতে কেউ স্থান দিতে পারবেন না, বিক্রি বা প্রচার করতে পারবেন না। যদি কেউ করেন, তবে পাকিস্তানের অস্তিত্বে বিশ্বাসী স্বেচ্ছাসেবকরা জ্বালিয়ে ভস্ম করে দিবে। এই ঘোষণা বাস্তবায়িত করার জন্য শির উঁচু করে বুকে কোরআন নিয়ে মর্দে মুজাহিদের মতো এগিয়ে চলুন। প্রয়োজন হলে নয়াদিল্লি পর্যন্ত এগিয়ে আমরা বৃহত্তর পাকিস্তানের পতাকা উত্তোলন করব। এবং পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের তৎকালীন সাধারণ সম্পাদক মীর কাসেম আলী বদর দিবসের শপথ হিসেবে ঘোষণা করেছেন, ভারতের আক্রমণ রুখে দাঁড়াবো, দুষ্কৃতকারীদের খতম করব, ইসলামী সমাজ কায়েম করব। কোথায় এটা প্রকাশ হয়েছে? দৈনিক পাকিস্তান, 8ই নভেম্বর 1971। এবং সেই জায়গাতে আমাদেরকে আজকের দিনটা আপনারা দেখছেন কি করছে, তারা কিন্তু বদলায়নি, ঘাতক বদলায় না। তারা টাকা পেয়েছে, বৃত্ত হয়েছে, বৈভব হয়েছে এবং পাকিস্তান সরকারের অক্সিলারি ফোর্স হিসেবে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। সেটা ইসলাম না, সেটা ধর্ম না। সুতরাং ধর্ম হচ্ছে সততা, শান্তি, মানবতা। সেই মানবতার পক্ষে আজকে স্বাধীনতা দিবসে 2025 সালে আমরা যেন সেই শপথে সবাই একসাথে কি করে দেশকে আমরা উদ্ধার করব, আবারও আমাদের সেই বাংলাদেশ, সেই প্রিয় মাতৃভূমি, সেই পবিত্র মাতৃভূমিকে আমরা রক্ষা করব, সেই শপথে উজ্জীবিত হতে হবে সবাইকে। এবং আমাদের নিকটতম প্রতিবেশী ভারত, যারা এখনও আমাদেরকে সুরক্ষা দিচ্ছে, এখনও আমরা কৃতজ্ঞতা যেন প্রকাশ করি, কখনো যেন সুপরিকল্পিত ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়ে না চলি। আপনার পরিবার বাঁচতে হবে, আপনার সন্তানদের বাঁচতে হবে, সবার আগে আপনাকে মাথা তুলে দুনিয়ার সামনে দাঁড়াতে হবে। শুভকামনা সকলের জন্য। প্রিয় মাতৃভূমি, জেগে উঠো সততায়, ভালোবাসায়, লাল সবুজের পতাকায়। ধন্যবাদ।